ধর্ষণ খুনের পর গণপিটুনি ও ভাঙচুর, বারুইপুরে পুলিশের ডবল অ্যাকশনে কোণঠাসা উপদ্রবকারীরা, গ্রেপ্তারি বেড়ে ৩৫। মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার মুর্শিদাবাদের শুভেন্দু, কিন্তু দেখা নেই হুমায়ুনের। কোথায় গেলেন নওদার বিধায়ক? খুলে গেল বিজেপির লকগেট, সুস্মিতা, সুখেন্দু, প্রকাশ সিংকে নিয়ে রাজ্যসভার চাল। ক্ষোভে ফুঁসছেন আদি বিজেপি কর্মীরা। আপনার কোনো পরিবর্তন হয়নি, বারুইপুরে গণপিটুনি ও খুনে অভিযুক্তদের পক্ষে মমতার সওয়ালকে কটাক্ষ শুভেন্দুর। 10 লাখ না দিলে পচা ডিম মারবে, কোমরে দড়িয়ে পড়িয়ে বলছে বাঁচতে চেয়ে এই শ্রমিকের পা জড়িয়ে কাঁদলেন তৃণমূল নেতা। রথের আগে দীঘায় এইসব কি চলছিল? আচমকায় হানা দিয়ে 10 হোটেলকেই নোটিশ। আদালত যখন নির্দেশ দিয়েছে তখন আপনি চ্যালেঞ্জ ছুটছেন কেন? অভিষেক তুলোধনা অগ্নিমিত্রার। ব্যাংকে আপনি নগদ কত টাকা জমা করতে পারেন সেই নিয়মটি না জানলে আয়করের নোটিশ আসতে পারে বাড়িতে। সাদা তেল দিয়েই তৈরি হচ্ছে পেট্রোল, ছেয়ে যাচ্ছে বাজার, মালদহের কারখানা দেখলেই চোখ কপালে উঠবে। ক্ষমতার পালা বদলের পরে রাজ্যের শিল্পের জোয়ার, বিরাট বিনিয়োগের সুখবর শোনালেন শিল্পমন্ত্রী তাপস রায়। ফ্রান্সের কাছে হেরে মরক্কো ফুটবল বিশ্বকাপ থেকে বিদায় নিতেই লন্ডন ও প্যারিসে ব্যাপক দাঙ্গা বাঁধল মুসলিম শরণার্থীরা, আহত একাধিক পুলিশকর্মী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল এলাকা। সেই অশান্তি গণপিটুনিতে এক যুবকের মৃত্যু এবং পুলিশের পক্ষ থেকে ওপর হামলার ঘটনায় এই 5 জনকে গ্রেপ্তার করল পুলিশ। এই ঘটনায় মামলায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 35। পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্ট এবং পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের খোঁজেই এখন এলাকায় জোরদার তল্লাশি চলছে। ধৃতের সংখ্যা আগামী দিনে আরও বাড়তে পারে বলে ইঙ্গিত মিলছে। উল্লেখ্য, আরও ঘটনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, নাবালিকা খুনে দোষীদের কঠোর শাস্তির পাশাপাশি যারা আইনভাবে আইন হাতে তুলে নিয়ে গণপিটুনি দিয়েছে এবং সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর সেই বার্তার পর পুলিশি তৎপরতা আরও বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ঘূর্ণাবর্ত মৌসুমী অক্ষরেখার ফলে জোড়া ফলায় রাজ্য জুড়ে শুরু হয়েছে ভরা মরশুম, বর্ষার মরশুম। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভোর রাত থেকেই নাগাড়ে বৃষ্টি চলছে। আলিপুর আবহাওয়া দপ্তর আগামী সপ্তাহের শুরুতে পর্যন্ত দক্ষিণবঙ্গে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। এছাড়াও হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুক্রবার প্রথমবারের জন্য মুর্শিদাবাদ জেলায় আসছেন শুভেন্দু অধিকারী। হেলিকপ্টারে কলকাতা থেকে বহরমপুরে এসে 3টি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার জন্য মুখ্যমন্ত্রী সড়কপথে মুর্শিদাবাদে আসছেন। মুর্শিদাবাদে এসে মুখ্যমন্ত্রী প্রথমে বহরমপুরের একটি বেসরকারি হোটেলে বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলার কোর কমিটির সদস্যদের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠক করবেন। সেই বৈঠক শেষেই মুখ্যমন্ত্রী সোজা পৌঁছে যাবেন বহরমপুরের রবীন্দ্র সদনে, সেখানেই তার প্রশাসনিক বৈঠক রয়েছে। প্রশাসনিক বৈঠক শেষে এই শুভেন্দু নগরের তকিপুরে যাবেন বিজেপির কার্যকর্তা সম্মেলনে বক্তব্য রাখার জন্য। মুখ্যমন্ত্রীর প্রথম মুর্শিদাবাদ সফর শুরু হওয়ার আগেই এইবার বিতর্ক দেখা দিল তার প্রশাসনিক সভায় বিরোধী রাজনৈতিক দলের কোনো বিধায়কদের না ডাকাকে কেন্দ্র করে 22 আসন বিশিষ্ট মুর্শিদাবাদ জেলার এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির 8টি আসনে, হুমায়ুন কবির আমজনতা উন্নয়ন পার্টির প্রতীকে 2টি আসনে, কংগ্রেস প্রার্থীরা 2টি আসনে, তৃণমূল কংগ্রেস 9টি আসনে এবং বাম প্রার্থী 1টি আসনে জয়ী হয়েছেন। সূত্রের খবর, শুক্রবারের মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে কেবলমাত্র বিজেপি বিধায়করা ডাক পেয়েছেন। বিরোধী রাজনৈতিক দলের কোনো বিধায়ককে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ডাকা হয়নি। আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। বৈঠকে ডাক না পাওয়ায় ক্ষুব্ধ নওদার বিধায়ক হুমায়ুনও বলেন, সাম্প্রতিক মালদা জেলায় মুর্শিদাবাদ এবং মালদার প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকে আমি ডাক পেয়েছিলাম এবং উপস্থিত ছিলেন। আজকের বৈঠকে আমাকে ডাকা হয়নি, এর কারণ কি আমি জানি না। শুক্রবার বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর বলেন, মুর্শিদাবাদে আমাদের 2 জন বিধায়ক রয়েছেন, আমি শুনেছি তাদেরকে প্রশাসনিক ডাকা হয়নি। তবে এটা ঠিক নয়, বঞ্চনা এবং পক্ষপাতিত্ব হচ্ছে। তৃণমূলের জমানায় আমি সাংসদ থাকাকালীন কোনো দিনও এই ধরনের বৈঠকে ডাক পাইনি। সাংসদ হিসেবে দিশা কমিটির বৈঠকেও ডাক পাননি। তবে আমি শুনেছি মুখ্যমন্ত্রী অন্য জেলায় যখন প্রশাসনিক বৈঠক করছেন তখন বিরোধী রাজনৈতিক দলের বিধায়কদের সেখানে ডাকা হয়েছে। এখানে কেন ব্যতিক্রম হলো? কিন্তু সেই প্রশ্ন কিন্তু থাকবে। মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলার আজকের প্রশাসনিক বৈঠকে ঋতব্রতপন্থী তৃণমূল এবং মমতাপন্থী তৃণমূল কোনো ব্লককেই ডাকা হয়নি।
বর্তমানে মুর্শিদাবাদে মমতাপন্থী তৃণমূল একজন বিধায়ক রয়েছে এবং ঋতব্রতপন্থী তৃণমূলের 8জন বিধায়ক রয়েছে। ঋতব্রতপন্থী তৃণমূল ব্লকের সদস্য এবং ভগবানগোলার বিধায়ক রিয়াত হোসেন সরকার বলেন, মুখ্যমন্ত্রীর আজকের এই প্রশাসনিক বৈঠকের আগে মালদায় যে প্রশাসনিক বৈঠক হয়েছে সেখানে আমরা সকলেই ডাক পেয়েছিলাম এবং উপস্থিত ছিলাম। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলার সমস্ত বিধায়কদের বিধানসভায় আলাদা করে ডেকে প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে কথা বলছেন। সুতরাং আজকের বৈঠকে আলাদা করেই আমাদের কিছু বলার ছিল না। ডাক না পাওয়া নিয়ে আমাদের কোনো ক্ষোভ বা অভিমান নেই। কুচকুচে সাদা ধবধবে কালো, তৃণমূল নেই কোনো ভালো। গত 4 মের পরে বাংলায় ভাষার মাধুর্যে এমন নানা কথা বলছেন বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। মধ্যে কথা ছিল আপাতত তৃণমূলীদের জন্য দরজা বন্ধ, যদিও সমালতালে চলছে ভালো তৃণমূল ও খারাপ তৃণমূল বিতর্ক। শুভেন্দু শেখর রায় টেক সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বড়াইক 3 জন প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরে গেলেন। বৃহস্পতিবার ভর সন্ধ্যায় বিজেপিতে যোগ দিলেন। কিছুক্ষণের মধ্যেই তারা রাজ্যসভায় বিজেপির প্রার্থীও হলেন। বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে তৃণমূলীকরণ নিয়ে দলের একাংশকে আশঙ্কা প্রকাশ করে আসছিলেন, কিন্তু দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য যেদিন তৃণমূলের জাতি তত্ত্ব বাজারে ছেড়েছিলেন সেই দিনই ভালো তৃণমূলীদের কপাল লিখন শুরু হয়ে গিয়েছিল। আবার মাঝে মধ্যে এমন কথা বলেছিলেন তৃণমূলীদের দলে আগমন নিয়েও, তাতে দলের কর্মীদের মধ্যে যথেষ্ট বিভ্রান্তিও ছড়িয়েছে। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপির দপ্তরে 3 প্রাক্তনী তৃণমূলী পদত্যাগী সাংসদদের গেরুয়া যোগ সব সংশয় দূর করেছে। আপাতত ছোট করে হলেও লকগেট খুলে গিয়েছে। বর্ষায় নদ নদীর লকগেট খোলা ছাড়া আর কোনো উপায় থাকে না। এদের 3 জনের বিজেপিতে যোগ দিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে। সুখেন্দু শেখর রায়, বয়স 77, আরজিকর কাণ্ডে তৃণমূলের সমালোচনা করার পর প্রায় নাকে খত দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে থেকে গিয়েছিলেন। প্রকাশ চিক বড়াইক উত্তরবঙ্গে বিজেপিকে কখনো ছেড়ে কথা বলেননি। আলিপুরদুয়ারের বিজেপি নেতৃত্ব জানিয়ে দিয়েছেন দলের সিদ্ধান্ত মানতেই হবে। আর সুস্মিতা দেবের তো অসমে বাড়ি, সেখানে রাজ্য সরকার বিজেপির, ত্রিপুরাতেও বিজেপি সরকার। অসম তৃণমূল কংগ্রেস অসম ও ত্রিপুরার দলের বিস্তারের জন্য তাকে দায়িত্ব দিয়েছিল, তবে তাকে কেন বিজেপি বাংলা থেকে রাজ্যসভার সাংসদ করলো? সম্ভবত এই প্রশ্ন উঠছে। রাজনৈতিক মহলের মতে যেদিন এই 3 তৃণমূল সাংসদ রাজ্যসভার পদ ছেড়েছিলেন তার আগেই দলবদলের কর্মসূচি নির্ধারিত হয়ে গিয়েছিল। শ্রমিক ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে কথাও বলেছেন, এরা পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূল এগুলি ব্যবহার করবেন না। এখন থেকে এদের একমাত্র পরিচয় বিজেপি কর্মী। রাজনৈতিক মহলের বক্তব্য, ইতিহাস কখনো অস্বীকার করা যায় না যে ইতিহাস প্রত্যক্ষ করেছেন বিজেপির কর্মীরাও। সুস্মিতা দেব ও সুখেন্দু শেখর রায়রা কংগ্রেস থেকে তৃণমূল থেকে বিজেপিতে এলেন। 3 জনই তৃণমূল কংগ্রেস সাধারণ সদস্য পদ সহ রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। 2 দিন আগে তৃণমূল কংগ্রেসের হয়ে এরা গলা ফাটিয়েছিলেন। বাংলার রাজনীতিতে দলবদল যে দস্তুর তা বলার অপেক্ষা রাখে না। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠা পরিস্থিতির মধ্যেই গণপিটুনিতে নিহত অটো চালক ইন্দ্রজিৎ মণ্ডলকে মঙ্গলবার নির্দোষ বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুরে গণপিটুনি ও হত্যার ঘটনা নিয়ে এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিশানা করলেন কালীঘাট তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বৃহস্পতিবার সমাজ মাধ্যমে প্রাক্তন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যেই বর্তমান মুখ্যমন্ত্রীর প্রশ্ন, দাঙ্গাকারীরা নাকি প্রতিবাদী? বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠা পরিস্থিতির মধ্যেই গণপিটুনিতে নিহত অটো চালক ইন্দ্রজিৎ মণ্ডলকে মঙ্গলবার নির্দোষ বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেদিন রাতেই পুলিশ অভিযুক্তদের কয়েকজনকে গ্রেপ্তার করেছিল। বুধবার মমতা নিজে অভিযোগ করেছিলেন প্রতিবাদীদের 50 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর এই মমতা সেই মন্তব্যকে নিশানা করেছে শুভেন্দু। এক্স পোস্টে তিনি লিখেছেন, নিজে হেরেছেন এবং আপনার দল চূড়ান্তভাবে হেরেছে। নিজের দল আসল নকলের লড়াইয়ে জর্জরিত ও নাজেহাল, তবুও আপনার কোনো পরিবর্তন হয়নি। সীমাহীন তোষণ, মিথ্যাচার এবং উস্কানি, এই 3টি বদঅভ্যাস আপনার এখনো গেল না, এখনো পরিবর্তন এলো না আপনার মধ্যে। এরপরে এই তৃণমূলের নেত্রীর উদ্দেশ্যে এই শুভেন্দুর মন্তব্য, আপনার বক্তব্যে আপনি যাদের প্রতিবাদী আখ্যা দিচ্ছেন তারা একজন নিষ্পাপ নিরপরাধ ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে সেই শুধুমাত্র নাম পরিচয় দেখে চিহ্নিত করে নির্মমভাবে গণপিটুনিতে মেরে ফেলেছে। এই উচ্ছৃঙ্খল লোকেরা যারা পুলিশের গাড়ি জ্বালালো, যারা পুলিশকে মারলো, রেল লাইনে উপড়ে ফেলে দিল, বিশৃঙ্খলা করলো, আইন শৃঙ্খলা ভঙ্গ করলো, এলাকার শান্তি বিঘ্নিত করে অশান্তি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলো, তারা আপনাদের ভাষায় প্রতিবাদী। সে সঙ্গে মমতার উদ্দেশ্যে এই শুভেন্দুর বার্তা শুনে রাখুন। নতুন পশ্চিমবঙ্গে যেমন ধর্ষণকারী নারী ও শিশুদের নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের রেয়াত করা হবে না, কঠোরতম শাস্তি দেওয়া হবে, ঠিক তেমনভাবে বর্তমান সরকার আমলে কোনো নিষ্পাপ নিরপরাধকে
পিটিয়ে মারার অপরাধে যুক্ত সকল অপরাধীকে ভারতীয় ন্যায় সংহিতা আইনের বিধান অনুসারে আইনি ব্যবস্থার মধ্যে এনে কঠিনতম শাস্তি দেওয়ার ব্যবস্থা এই সরকার করবে। ভিড়ের আড়ালে লুকিয়ে থাকে সংঘবদ্ধ হয়ে অপরাধ ঘটানোর দিন শেষ। আইনি উপায়ে এমন অপরাধীদের শেষ দেখেই ছাড়বে এই নতুন সরকার। সমাজ মাধ্যমে এই পোস্টে মমতার বুধবারের বক্তব্যের ভিডিও এবং নিহত ইন্দ্রজিতের উপর দুষ্কৃতীর নৃশংস হামলার ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু। ভিডিওর তলায় তার মন্তব্য, সংগঠিত খুনের পূর্বের ভিডিও, এরা প্রতিবাদী। প্রসঙ্গত গত রবিবার সকালে বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধার হয়। সেই দিনই কিছু দুষ্কৃতী স্থানীয় বাসিন্দা ইন্দ্রজিৎকে বাড়ি থেকে টেনে বের করে পিটিয়ে খুন করেছিল। বুধবার সকালে এনকাউন্টারে মৃত্যু হয় অভিযুক্ত প্রভাস মণ্ডলের। বুধবারই বারুইপুর কাণ্ডের প্রতিবাদে বালিগঞ্জ থেকে হাজরা পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয় মমতার নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূলের তরফে, যা ঘিরে বিক্ষিপ্ত অশান্তি হয়। আর পরেই প্রতিবাদীদের ওপর হামলার অভিযোগ তুলেছিলেন মমতা। 10 লাখ টাকা না দিলে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হবে, মারা হবে পচা ডিম। বিজেপির এক কর্মীর বিরুদ্ধে এমনই তোলাবাজি ও হেনস্থার অভিযোগ তুলে পদ্ম শিবিরে জেলা কার্যালয়ে হাজির হলেন এক তৃণমূল নেতা। শুধু হাজির হওয়াই নয়, সেখানে উপস্থিত বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের পা জড়িয়ে রীতিমতো কান্নায় ভেঙে পড়লেন তিনি। বাঁশবেড়িয়া পৌরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের এই আকুতিকেই কেন্দ্র করে হুগলির রাজনৈতিক মহলে তীব্র শোরগোল পড়ে গিয়েছে। অভিযোগকারী নেতার নাম কেশব দাস। তিনি বাঁশবেড়িয়া পৌরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। তার স্ত্রী রীতা দাসও এই পৌরসভার কাউন্সিলর ছিলেন, যিনি সম্প্রতি নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন। কেশব দাসের অভিযোগের তীর বাঁশবেড়িয়ার এক বিজেপি কর্মী দেবজিৎ মুখোপাধ্যায়ের ওরফে রানার বিরুদ্ধে। প্রাক্তন কাউন্সিলরের দাবি, বিজেপি কর্মী দেবজিৎ তার কাছ থেকে অন্যায়ভাবে 10 লক্ষ টাকা দাবি করেছে। এই বিপুল অঙ্কের টাকা দিতেই অস্বীকার করায় তাকে সামাজিকভাবে হেনস্থার হুমকি দেওয়া হয়েছে। টাকা না দিলে এলাকায় কোমরে দড়ি বেঁধে ঘোরানো এবং গায়ে পচা ডিম ছোড়া হবে বলেও ভয় দেখানো হচ্ছে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য হুগলি জেলা সফরে আসছেন শুনে নিজের অভিযোগ জানাতেই সোজা বিজেপির জেলা অফিসে পৌঁছে যান কেশব। সেখানেই জেলা কোর কমিটির বৈঠক শেষ করেই শ্রমিক ভট্টাচার্য যখন ঘর থেকে বেরোচ্ছিলেন, তখনই তার হঠাৎ সামনে এসে গিয়েই পা লুটিয়ে পড়ে এবং পা ধরে জড়িয়ে হাউ হাউ করে কাঁদতে শুরু করেন কেশব দাস। রাজ্য সভাপতিকে ঘিরেই থাকা বিজেপি নেতৃত্ব ও নিরাপত্তা রক্ষীরাই এই পরিস্থিতির জন্য বিন্দুমাত্র প্রস্তুত ছিলেন না। আকস্মিক ধাক্কা সামলেই তড়িঘড়ি তারা ওই তৃণমূল নেতাকে সরিয়ে দেন। পরে কেশব সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার উপর হওয়া হুমকির কথাও জানান। ঘটনাচক্রে তার বিরুদ্ধে এই তোলাবাজির অভিযোগ উঠছে। সেই বিজেপি কর্মী দেবজিৎ মুখোপাধ্যায় ওরফে রানা সপ্তগ্রামের বিজেপি বিধায়ক স্বরাজ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত। নিজের ঘনিষ্ঠ অনুগামীদের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ ওঠায় ড্যামেজ কন্ট্রোলে নামতে হয়েছে বিধায়ককেই। তিনি জানান, সাধারণত তৃণমূলের নেতাদের কোনো কথার ওপর আমাদের বিশ্বাস বা ভরসা নেই। তা সত্ত্বেও যদি আমাদের কোনো বিজেপি কর্মী সত্যি টাকা পয়সা চেয়ে থাকেন, তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো প্রমাণ থাকে, তবে দলগতভাবে তার বিরুদ্ধে নিশ্চয়ই কড়া ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু যদি এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত হয়, তবে সেটিও আমরা শক্ত হাতে দেখব। বিষয়টি আমার কাছে এসেছে এবং আমি ব্যক্তিগতভাবেই তদন্ত করছি। এই নিয়ে জেলা সভাপতির সঙ্গে আমার বিস্তারিত কথা হয়েছে। রথযাত্রার আগে দীঘায় প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। এবার একযোগে হানা নামজাদা 20টি হোটেলে। নন্দীগ্রাম খাদ্য সুরক্ষা শাখার নেতৃত্বে এই অভিযান সামিল হয় ক্রেতা সুরক্ষা, লিগাল মেট্রোলজি, জেলা এনফোর্সমেন্ট শাখা এবং স্থানীয় পুলিশ। রথযাত্রার আবহে দীঘার পর্যটকদের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে এই অভিযান বলেই জানা যাচ্ছে। সব হোটেল সমস্ত গাইডলাইন মেনেই কাজ করছে কিনা, খাদ্য সুরক্ষার ক্ষেত্রে কোনো গাফিলতির থেকে যাচ্ছে কিনা, এদিন সবটাই দেখেন আধিকারিকরা। তবে একের পর এক হোটেলে অভিযান চালিয়ে কপালে চিন্তার ভাঁজ ক্রমশ চওড়া হচ্ছে খাদ্য দপ্তরের আধিকারিকদের। সূত্রের খবর, একাধিক হোটেলের রান্নাঘরে গিয়ে দেখা গিয়েছে চরম অস্বাস্থ্যকর পরিবেশ। এমনকি অনেকের ক্ষেত্রেই বৈধ লাইসেন্সের দেখা মেলেনি। কাজ চলছে অনভিজ্ঞ কর্মীদের নিয়েই। এই অবস্থায় কিভাবে কাজ চলছে তা ভেবেই হতবাক সরকারি আধিকারিকরা। নোটিশ দেওয়া হয়েছে 100টি হোটেলকেই। তবে হোটেল কর্তৃপক্ষগুলিকেই কড়া বার্তা দিয়েছে খাদ্য সুরক্ষা আধিকারিক বিশ্বজিৎ মান্না। দ্রুত যাতে এই ছবির বদল হয় সেই কথাও স্পষ্টভাবে জানিয়ে দিয়ে আসেন। তার সাফ কথা, পর্যটকদের স্বাস্থ্য নিয়ে কোনো আপোষ করা হবে না। সচেতনতার পরে নিয়ম অমান্য করলেই আগামীতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিশ্বজিৎ মান্না বলেছেন, রথযাত্রার সময় তো বাইরে থেকেই অনেক তীর্থযাত্রী আসবেন, তাদের খাবারের গুণমান নিয়ে যাতে ঠিক থাকে সেটাই আমরা দেখছি। কিন্তু দেখা গেল অনেক হোটেলে লাইসেন্স নেই, অনেকেই স্বাস্থ্যসম্মতভাবে রান্না করছে না। অনেকগুলি হোটেলকে নোটিশ দিয়েছি। এর মধ্যে যদি ওনারা নিজেদের বদলাতে না পারেন, তাহলে আমাদেরকে খাদ্য সুরক্ষা আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে।
আদালত যখন নির্দেশ দিয়েছে আপনি তখন চ্যালেঞ্জ করছেন কেন? কণ্ঠস্বরে নমুনা দিতে এত আপত্তি কেন? কিসের ভয় পাচ্ছেন? বাংলার মানুষকে আপনাকে উত্তর দিতেই হবে। কণ্ঠস্বরে নমুনা নিয়ে অভিষেকের বিরুদ্ধে চাচাচোলা ভাষায় আক্রমণ করলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তার সাফ কথা, দুর্নীতি, হুমকি ও অত্যাচারের বিচার হতেই হবে। অভিষেকের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও সুর চড়িয়ে বললেন, শাসক দল দীর্ঘদিন ধরে নিজেদের আইন এবং ভগবানের ঊর্ধ্বে ভাবত বলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে মা শারদা বলা হয়েছিল। তবে এবার আদালত ও বাংলার মানুষের মুখোমুখি দাঁড়িয়ে অভিষেক সমস্ত জবাব দিতেই হবে। এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুর কণ্ঠস্বর একটি বড় হাতিয়ার ইডির কাছে। মোবাইল ফোন থেকে পাওয়া যে ভয়েস ক্লিপে কাউকে ফোন থেকেই মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। এই সুজয় কৃষ্ণভদ্র ইতিমধ্যেই সেই ভয়েস ক্লিপিংয়ের সঙ্গেই মিলে গিয়েছে। সুজয় কৃষ্ণভদ্রের কণ্ঠস্বর। দাবি ইডির কয়েকশো কোটি টাকার নিয়োগ দুর্নীতির গ্রেপ্তার হন ওই কালীঘাটের কাকু। তিনি আবার অভিষেকের লিপস অ্যান্ড বাউন্সের কর্মীও ছিলেন। চার্জশিটে নাম থাকা অরুণ হাজরা এই কাকুকেই ৭৮ কোটি টাকা দিয়েছিলেন বলেও দাবি করেছে সিবিআই। অন্যদিকে বেআইনি নির্মাণে নিয়োগের জন্য ১৯ কোটি টাকা দিয়েছিলেন কালীঘাটের কাকুকে। এই দাবি আবার করেছিলেন মিডিলম্যান তাপস মণ্ডল। কাকুর হাত ধরেই শেষ পর্যন্ত কার ঘরে এই টাকাগুলো ঢুকেছে সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে তদন্তকারী সংস্থা। জোর কদমে চলছে তদন্ত। এখন দেখার এই কেসে অভিষেকের চাপ আরও কতটা বাড়ে। মালদহে মিলল জাল পেট্রোল তৈরির কারখানার হদিশ। গ্রেপ্তার করা হলো একজনকে। কিভাবে অন্য রাসায়নিক মিশিয়ে জাল পেট্রোল। মালদহে মিলল জাল পেট্রোল তৈরির কারখানার হদিশ। গ্রেপ্তার করা হলো একজনকে। কিভাবে অন্য রাসায়নিক মিশিয়ে জাল পেট্রোল তৈরি করা হয় সেই ছবিও চমকে দেওয়ার মতো। স্থানীয় বাসিন্দারা বলছেন, এই তেল ব্যবহার করলে গাড়ির চরম ক্ষতি হবে, নষ্ট হয়ে যেতে পারে ইঞ্জিন। দেখা যাচ্ছে কেরোসিনের সঙ্গে সাদা তেল ও অন্য রাসায়নিক মিশিয়েই তৈরি করা হচ্ছে জাল পেট্রোল। অভিযোগ, সবার অলক্ষ্যেই ক্রমশ বাজার ছেয়ে ফেলেছে এই পেট্রোল। এই জালিয়াতি চক্রের বিরুদ্ধে কোমর বেঁধে নেমেছে পুলিশ। জাল পেট্রোলের কারখানায় অভিযান চালিয়ে মালদহে গ্রেপ্তার করা হয়েছে একজনকে। চলছে তল্লাশি। মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার এই পেট্রোল তৈরির অভিযোগ রয়েছে। কেরোসিন, সাদা তেল এবং কিছু রাসায়নিক উপাদান ব্যবহার করেই জাল পেট্রোল তৈরি করা হচ্ছে বলে অভিযোগ। সেই পেট্রোল ছড়িয়ে পড়ছে বাজারে, এমনকি এলাকার বিভিন্ন পেট্রোল পাম্পেও। অভিযোগে এই পেট্রোল তৈরির সঙ্গেই যুক্ত রয়েছে বিহার বাংলা সীমানা সংলগ্ন হরিশ্চন্দ্রপুর থানার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের খোপাকাঠি এলাকার বাসিন্দা সাদিকুল ইসলাম সাগর রহমান মাহতাব। পুলিশ জানতে পেরেছে বিহার থেকে আসছে সাদা তেল এবং রাসায়নিক উপাদান। এলাকার বিভিন্ন জায়গা থেকে নেওয়া হচ্ছে কেরোসিন, তৈরি হচ্ছে জাল পেট্রোল। এলাকার মানুষের অভিযোগ, একদিকে যেমন তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, অন্যদিকে না জেনে জাল পেট্রোল ব্যবহার করে ক্ষতি হচ্ছে গাড়ির, বাড়ছে দুর্ঘটনার সম্ভাবনাও। আর এদিকে এই ঘটনাকে সামনে আসতে তদন্ত করে প্রশাসনকে কঠোর পদক্ষেপের আর্জি জানিয়েছে বিজেপি নেতৃত্ব। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অন্যদিকে পুলিশ মাঠে নেমেই গ্রেপ্তার করেছে এক অভিযুক্তকে। কারখানায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ৮ ড্রাম কেরোসিন। ধৃতের নাম সাগর। অভিযুক্তর থানার খোপাকাঠি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।